রোজা আয়নার সামনে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল গুছাচ্ছে, আর এদিকে বিছানায় থমকে বসে রয়েছে আহমেদ। 2 মিনিট আগেই রোজা বাথরুম থেকে বের হয়ে এসেছে, কিন্তু আহমেদ কথা বলতেই ভুলে গিয়েছে। সে শুধুমাত্র অপলক দৃষ্টিতে রোজাকে দেখে যাচ্ছে। তার এখনও সন্দেহ হচ্ছে, রোজা কি সত্যি এই কথাটা বলেছে, নাকি তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে ফাজলামি করলো, নাকি রোজাকে কোনো রকম জিন ধরেছে। চুল শুকিয়ে গেলেই রোজা চুল আঁচড়াতে থাকে। আয়না দিয়ে আহমেদকে এরকম স্তব্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রোজা বলে ওঠে, আপনাকে বারবার বলছি, এভাবে অসভ্যের মতো আমার দিকে তাকিয়ে থাকবে না, অস্বস্তি হয় আমার। রোজার এরকম কঠোর কণ্ঠ শুনেও আহমেদের কোনো ভাবান্তর হলো না। সে আনমনে বলে উঠল, রোজা, তুমি কি সত্যি ওটাই বলেছ? রোজা ব্যঙ্গ করে বলে উঠল, এমনভাবে বলছেন মনে হচ্ছে আমি আপনার ঠোঁটে চুমু খেতে চলেছি। আহমেদ বলে উঠল, চুমু খেতে চাওনি দেখেই তো এখনো বেঁচে রয়েছি, নয়তো সঙ্গে সঙ্গে ইন্না নিল্লা হয়ে যেতাম। রোজা এবার আর চোখে একবার আহমেদকে দেখে চিরুনি রেখে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর বাইরে থেকে জোরে আহমেদকে উদ্দেশ্য করে বলে, তাড়াতাড়ি নিচে আসুন, সব রান্না আগেই করে রেখেছি, এখন শুধুমাত্র ভাত রান্নাটা করা বাকি। আহমেদ গালে হাত দিয়ে বসে থাকে। সন্দেহবশত আবারও নিশ্চিত হতে গুগলে ট্রান্সলেট করে সে, কিন্তু এবারও একই জিনিস আসে। স্ক্রিনে স্পষ্ট লেখা রয়েছে, আমি আপনাকে ভালোবাসি, কোনো রকম ভনিতা ছাড়াই আজকের রাতটা আমাকে দিতে হবে। রোজা কবে থেকে এরকম উদ্ভট ভয়ঙ্কর কথাবার্তা বলা শুরু করলো ভেবে পাচ্ছে না আহমেদ। প্রথমত ভালোবাসি বলেছে, সেটা না হয় একটু কষ্ট করে মেনে নেওয়া যায়। এটা শুনে আহমেদ অবশ্যই লুগিন রাজ দিত, কিন্তু দ্বিতীয় কথাটা যেন কোনো মতেই মেনে নিতে পারছে না সে। রোজা কথাটা দিয়ে কি ইঙ্গিত করেছে? এখন যদি আহমেদ সরাসরি দ্বিতীয় কথাটা মানে জানতে চায়, তাহলে নিশ্চয়ই রোজা বলে উঠবে, আপনার মতো নির্লজ্জ বেহায়া অসভ্য পুরুষ আমি এই জীবনে কখনো দেখিনি। আপনার মন মানসিকতা এত নিচু কবে থেকে হলো? ছি! পরিস্থিতি বুঝতে পেরে আহমেদ ভেবে নিল কথার অর্থটা এমন নাও হতে পারে, হতেও পারে রোজা অন্য কোনো ইঙ্গিতে এই কথাটা বলেছে। তাই আপাতত চুপ করে থাকাই শ্রেয়। চিন্তিত মুখে বারান্দায় গোল হয়ে বসে রয়েছে সবাই। নাহিদ এবং নুরা তো অসহায় মুখে বসে রয়েছে, তাদের তো কিছু করার নেই। এদিকে সৌরভ, রিয়াদ এবং অহনা তিনজনেই রীতিমধ্যে পায়চারি শুরু করে দিয়েছে। কিভাবে কি হলো তারা কোনোভাবেই বুঝতে পারছে না। একের পর এক ধাক্কা সামলাতে গিয়ে তারা ক্লান্ত হয়ে গিয়েছে। একটু আগেই তারা খবর পেয়েছে রোজার আগের বাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে। 4 বছর আগে রোজা তার বাবাকে নিয়ে যে বাড়িতে থাকতো, যে বাড়িটাতে রোজার হাজারো স্মৃতি পড়ে রয়েছে, সেই বাড়িটায় কেউ খুব জঘন্যভাবে পুড়িয়ে দিয়েছে। অহনা এবং রিয়াদের বুঝতে সমস্যা হয় না যে কাজটা কে করেছে। এই খবর পাওয়ার সাথে সাথেই তাদের মস্তিষ্কে একটা নামে ঘুরপাক খাচ্ছে। অনেকক্ষণ পায়চারি করার পর অহনা ধূপ করে বসে পড়ল সোফাতে। এরপরে রিয়াদকে উদ্দেশ্য করে বলল, রিয়াদ, কি করব বলো তো? ম্যামকে কি এখনই জানাবো? সৌরভ সাথে সাথে বলে উঠল, না না, এ কাজ করো না। আজকের মতন একটা দিন এভাবে নষ্ট করো না। ম্যাম যেহেতু স্যারের ফ্ল্যাটে গিয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে। এভাবে ওনাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে দেওয়ার কোনো দরকার নেই। অহনা মনে মনে সেটাই ভাবছিল। সৌরভের কথা শুনে সেও তাই মাথা নাড়ালো। ঠিক বলেছেন সৌরভ ভাই, আমারও তাই মনে হয়। কিন্তু এরপরে যদি ম্যাম জানতে পারে আমরা সবকিছু রাতে জানার পরেও ম্যামকে জানাইনি, তখন আবারও ম্যাম রাগ করবে। এবার রিয়াদ বলে উঠল, করবে তো করবে, সমস্যা কি? এর আগেও তো কতটা বকা খেয়েছি, ওসব ব্যাপার না। কিন্তু এখন সত্যি মনে হয় না জানানোটা ঠিক হবে। কাল ফিরে আসো, তারপর জানাবো। ওরা এবার একটু মিনমিন করে বলে উঠল, রিয়াদ ভাই, আমরা কি কিছু করতে পারি না? অহনা নুরার দিকে তাকিয়ে বলল, দুঃখজনক বিষয় তো এটাই নুরা, ম্যামের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বা ম্যামের অনুমতি না নেওয়া পর্যন্ত আমরা কোনো কাজই করতে পারবো না। ম্যাম যদিও কিছু বলবে না, কিন্তু আমাদের নিজেদেরই ম্যামের অনুপস্থিতিতে কোনো কিছু করার সাহস নেই।
যদি একটু এদিক থেকে ওদিক হয়ে কোনো গন্ডগোল হয়ে যায় তখন সমস্ত কিছু ম্যামকেই হ্যান্ডেল করতে হবে। রিয়াদ এবার অসহায় কণ্ঠে বলে উঠল। ম্যাম ঠিকই বলতো, আমরা ম্যামের অনুপস্থিতিতে একদম দুর্বল। কিছু করার মতো সাহস বা ক্ষমতা কিছুই নেই আমাদের। নাহিদ শক্ত কণ্ঠে বলে উঠল। এটা কি ম্যামের দোষ নাকি? ম্যাম তো আমাদের সব সময় এজন্য বেশি করে কাজ করতে বলে যাতে আমরা দক্ষ হয়ে উঠি, যাতে ওনার অনুপস্থিতিতে আমরাও কাজ করতে পারি, কিন্তু আমরাই তো কোনো কাজে শিখি না। ম্যামের কথা মতো যদি সব সময় চলতাম, ম্যামের কাজগুলো যদি ভালো করে অনুসরণ করতাম, তাহলে আমরাও পারতাম, আর ম্যামও খুব বেশি খুশি হতো। সৌরভ এবার মিনমিন করে বলল। আচ্ছা, আপনারা তো পারেন একটু রিস্ক নিয়ে কাজ করতে, আমরা কি কিছুই করতে পারি না? ম্যাম নেই তো কি হয়েছে, আমরা তো ওই স্পট থেকে একটু ঘুরে আসতে পারি। ম্যাম ওই বাড়িটা তো গিয়ে একটু হলেও ইনভেস্টিগেশন করতে পারি, আর কাজটা কে করেছে সেটা তো আমাদের আগে থেকেই জানা। অহনা এবার চকিত চোখে তাকালো সৌরভের দিকে। কিছু একটা ভেবে রিয়াদকে উদ্দেশ্য করে বলে উঠল। সৌরভ ভাই কিন্তু ভুল কিছু বলেনি রিয়াদ। আমরা একটা কাজ করি, চল ম্যামের ওই আগের বাড়িটা থেকে একটু ঘুরে আসি। আর তাছাড়া যদি আমরা এখন না যাই তখন ওই টাকলা এসআই আবার ম্যামকে কল করে সব বলে দেবে। তার থেকে বরং আমরা যাই, তাহলে পুলিশরা দেখবে যে অন্তত আমরা গিয়েছি। সবাই এবার সহমত প্রকাশ করলো। রিয়াদ আর দেরি না করে গাড়ি বের করতে বেরিয়ে যায়। বাকিরা সবাই ফর্মাল গেট আপ নিতে থাকে। রোজার আসলে কি হয়েছে সেটা কোনোভাবেই বুঝতে পারছে না আহমেদ। রাতেও সে অনেক রাজকীয় সব খাবার পেয়েছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রোজা আবার আরেক কাহিনী করেছে। একটু আগে আহমেদকে তার ঘরে বন্ধ করে দিয়ে গেস্ট রুমে গিয়েছে, কিন্তু সেখানে যাওয়ার কারণ আহমেদকে বলে যায়নি। আহমেদ এখন কোনো উপায় না পেয়ে বিছানায় বসে বসে রেওয়াজ করছে, আর পরবর্তীতে মুক্তিপ্রাপ্ত তার নতুন গানটার প্র্যাকটিস করছে। খুব তাড়াতাড়ি এই গানের রেকর্ডিং শুরু হবে। হঠাৎ করে আহমেদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জলজল করেছে মামনি লেখাটা। আহমেদ হাসি মুখে কলটা ধরল। ওপাশ থেকে তখনই শোনা গেল রুক্ষ কণ্ঠ। কিরে সাত, ভুলে গেছিস তোর মামনিকে? আহমেদ মাথা চুলকে বলল। কিভাবে ভুলবো মামনি, তোমাকে ভোলা চায়? কত ভালোবাসি তোমায়। আহমেদের এইরকম আহ্লাদ দেখে রাজিয়া রহমানের বেশ হাসি পেল। এরপরে বলল, তুই তো আবার সেলিব্রিটি মানুষ, তোকে তো সবসময় কল করেও পাওয়া যায় না। যখনই কল করি তখনই তোর ওই অ্যাসিস্ট্যান্টটা ধরে। আহমেদ এবার মুস্কি হাসল। রাজিয়া রহমান এবার বলে উঠল, খাওয়া দাওয়া হয়েছে নাকি তো? আহমেদ এবার চমকে গেল। সে এখন কি বলবে? সে কি এখন বলবে রোজা তার জন্য আজ অনেক হাই ভোল্টেজের রাজকীয় রান্না করেছে? রোজা যে এখানে আছে সেটা কি মামুনি জানে? এখন যদি সে বলে দেয় তাহলে কি কোনো প্রবলেম হবে? তার চিন্তা ভাবনার মাঝেই রাজিয়া বলে উঠলেন, কিরে খাসনি এখনো? রোজা কিছু রান্না করেনি? আহমেদ এবার অবাক হয়ে বলল, তুমি জানো না মানে এখানে রোজা আছে, তুমি জানো? রাজিয়া রহমান বেশ ভাব নিয়ে বলল, তোর কি মনে হয় রোজা তোর কাছে যাবে আর আমাকে না বলে যাবে? তোর ওখানে যাওয়ার আগে তো ও আমার এখানে এসেছিল, আমার সাথে দেখা করে তারপরে গিয়েছিল। আহমেদ বোঝার ভঙ্গিতে মাথা ঝাঁকালো। রাজিয়া এবার বললেন, যাক বাবা, তোর মতো সেলিব্রিটির সাথে কথা বলার মুড আমার নেই। যে কারণে কল দিয়েছিস সেটা শোন। আহমেদ এবার বলল, হ্যাঁ হ্যাঁ বলো মামনি। রাজিয়া আবার একটু সতর্ক হয়ে বললেন, কালকে তারিখটা মনে আছে তো? আহমেদ একটু ভেবে বলল, হ্যাঁ কালকে 12 তারিখ। ও আচ্ছা 12 তারিখ। তো 12 তারিখে কিছু আছে নাকি? আহমেদ বলতে চাইল, না তেমন কিছু নেই, কিন্তু একটু ভেবে আহমেদের মাথা ঝিরিক দিয়ে উঠল। 1 মিনিট, কালকে 12 তারিখ অর্থাৎ 12ই অক্টোবর। আহমেদ এবার মুখ খিচে বলল, ইসিরে ভুলে গিয়েছিলাম মামনি, কাল তো আমার জন্মদিন, দেখেছো আমরা একটুও মনে নাই। রাজিয়া রহমান বলে উঠলেন, তুই তো অনেক ব্যস্ত মানুষ, নিজের জন্মদিনটাও ভুলে যাস। আহমেদ একটু অবাক হয়ে বলল, তোমার মনে আছে মামনি? রাজিয়া একটু অন্যভাবে বললেন,
তোর কি মনে হয় এই বুড়ো বয়সে আমি তোর জন্মদিন মনে রাখবো? যেখানে আমি আমার নিজের ওষুধ খাওয়ার কথাই মনে রাখতে পারি না, সেখানে তোর জন্মদিন মনে রাখবো এই বুড়ির কাছে তুই কিভাবে আশা করিস? আহমেদের এবার ভ্রু কুঁচকে বলল। তাহলে? রাজিয়া রহমান মিষ্টি এসে বললেন। আমাকে তো রোজা বলেছে, ওই তো সকালবেলা মনে করিয়ে দিল আমায়। আহমেদ এবার চমকে গেল। অবিশ্বাস্য চোখে পিটপিট করে নিজের ঘরের বন্ধ দরজাটার দিকে তাকালো। একে একে মনে করতে লাগলো আজ সকাল থেকে ঘটা সমস্ত ঘটনাগুলো। আচমকা রোজার এই বাড়িতে আগমন, তার জন্য ভালোবেসে রান্না করা, একসাথে ঘুমানো, আজকে সারাটা দিন একসাথে সময় কাটানো, হুট করে কোনো কারণ ছাড়া সৌরভের ফ্ল্যাট থেকে চলে যাওয়া, ইতালিয়ান ভাষায় বলা রোজার কথাটুকু, এক এক করে সারাদিনে ঘটা সমস্ত স্মৃতিগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকলো। তাহলে কি এই কারণে আজ রোজা সারাটা দিন তাকে সময় দিয়েছে? তাহলে কি কালকেও দেবে? তাহলে রোজার কি তার জন্মদিনের কথা মনে আছে? যেখানে ব্যস্ত থাকার কারণে আহমেদ নিজেই নিজের জন্মদিনটা ভুলে গিয়েছে, সেখানে এত ব্যস্ততার মাঝেও রোজার মনে আছে তার জন্মদিনের কথা। আহমেদ অনেকক্ষণ নীরব থাকলো। তার নীরবতা দেখে রাজিয়া বলে উঠলেন, হ্যালো সাদ, শুনতে পাচ্ছিস? কি হলো তোর? আহমেদ এবার হুঁশ ফিরে পেল। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি। ও তোমাকে বলেছে, মানে ওর মনে আছে? তাহলে এ কারণেই কি রোজা সকাল থেকে আজ আমার সাথে আছে? রাজিয়া রহস্যময় হেসে বলল, আমি কিভাবে বলবো? আমি তো অত কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে রোজা হয়তো তোকে কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছে। আহমেদ এবারও চুপ থাকলো। রাজিয়া রহমান আবারও বললেন, শোন, তোর মনে আছে 1 বছর আগে তুই আমাকে একটা শাড়ি পাঠিয়েছিলি রোজাকে দেওয়ার জন্য? কিন্তু রোজা রাগ করে থাকার কারণে ওই সময় তোর দেওয়ার শাড়িটা নেয়নি, আমার কাছে ছিল। মনে আছে তো তোর? আহমেদ একটু ভেবে বলল, হ্যাঁ মনে আছে, একটা শাড়ি পাঠিয়েছিলাম, কিন্তু ও তো ওটা নেয়নি, তোমার কাছে রেখে ফিরিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই তো আজকে সকালবেলা আমার ফ্ল্যাটে এসে ওই শাড়িটাই নিয়ে গেছে। আহমেদ যেন চমকের ওপর চমক খাচ্ছে। আজকে সারাটা দিন তার অবাক হতে হতেই মাথার ওপর দিয়ে ঝড় যাচ্ছে। এখনও যে হার্ট অ্যাটাক না করে বেঁচে রয়েছে, এটাই অনেক। অবাকের চরম পর্যায়ে পৌঁছে আহমেদ বলল, শাড়িটা নিয়ে এসেছে মানে তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে? হ্যাঁ রে হ্যাঁ, সকালবেলা নিয়ে গিয়েছে শাড়িটা। আর আমি যখন জিজ্ঞেস করলাম এই শাড়ি নিয়ে কি করবি, তখন আমাকে ও হুমকি দিয়েছে আমি যদি নাকি এই বিষয়ে কিছু জিজ্ঞেস করি তাহলে ও আমার সাথে কখনো কথা বলবে না। বল দেখি এটা কেমন ধরনের হুমকি? এই জন্যই আমি ওকে জিজ্ঞেস করতে পারিনি। আহমেদের কানে আর কোনো কথাই যাচ্ছে না। সে এখন অবাক হয়ে চিন্তা করছে, যদি সত্যি শাড়িটা রোজা নিয়ে আসে তাহলে কি শাড়িটা পরবে? আর যদি সত্যি এমন হয় তাহলে কি এই 4 বছর পর আবারও শাড়িতে নিজেকে সাজিয়ে তুলবে? আহমেদের কি আবারও সৌভাগ্য হবে শাড়ি পরিহিত রোজাকে দেখার? হঠাৎ করে আহমেদের হার্টবিট বেড়ে গেল। সে নিজের ডান হাতটা বুকে এনে রাখল। বিপ বিপ করে চলতে থাকে তার হার্টবিট, চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। রোজাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখার কথা ভাবলেই তার হার্টবিট বেড়ে যায়। তাহলে যদি সত্যি রোজা তার দেওয়া শাড়িটা পরে আসে, তাহলে আহমেদ তো হার্ট অ্যাটাক করে বসবে। আহমেদ এবার ভেবে নিল, কোনো একদিন সে শাড়ি পরিহিত রোজার কাছেই খুন হয়ে যাবে। আহমেদ অনেক ভালোবেসে রোজার জন্য কিনেছিল মেরুন রঙের ওই শাড়িটা। রোজার জন্য আহমেদের বেশ পছন্দ হয়েছিল, কিন্তু যেদিন রোজা সেই শাড়িটা প্রত্যাখ্যান করেছিল সেদিন আহমেদের মন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এবার আজ তার দেওয়া সেই শাড়িটা রোজা ফিরিয়ে নিয়েছে শুনে আহমেদের বুকে অসংখ্য প্রজাপতি উড়তে শুরু করলো। আহমেদের নীরবতা দেখে রাজিয়া রহমান মুচকে আসলেন। তিনি বেশ ভালোই বুঝলেন ছেলেটার এখন অবস্থা কী রকম হয়েছে। এই কারণে রাজিয়া রহমান তড়িঘড়ি করে বলে উঠলেন, আচ্ছা থাক, রান্না বসিয়েছি, আমার খাবার পড়ে যাচ্ছে, তুই দেখ কি হয়। আমি তো কিছু বলতে পারবো না। হ্যাঁ, তবে হয়তো বা আজ রাতে কিছু একটা হবে। আর তুই একটু সাবধানে থাকিস। পারলে সকালবেলা একটু হার্টের ডাক্তারের কাছে যাস। এই অকাল বয়সে হার্ট অ্যাটাক করলে আবার সমস্যা। এভাবে মশকরা করে রাজিয়া রহমান আহমেদকে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল। আহমেদ কোনো মতে শুধুমাত্র কান থেকে ফোনটা নামিয়ে বিছানার পাশে রাখল। ঘড়ির দিকে তাকালেই দেখতে পায় এখন 11:10 বাজে। আর বেশিক্ষণ নেই। রোজা যদি সত্যি শাড়ি পরে, তাও আবার সেই মেরুন রঙের শাড়িটা, তাহলে কি আহমেদ আসলেই হার্ট অ্যাটাক করবে? ভেবেই তো বুক ধরফর ধরফর করছে।
আবার রোজার ইতালিয়ান ভাষায় বলা সেই কথাটা। আসন্ন পরিস্থিতি তার কথা ভেবে উঠলেই আহমেদের নিঃশ্বাস থেমে যাচ্ছে। একটা শুকনো ঢোক গিলে পাশে থাকা পানি ভর্তি গ্লাসটা এক চুমুকে শেষ করে দিল আহমেদ। না জানি আজ কি হবে। আপনি এসব কি নাটক শুরু করেছেন বলুন তো? কপট রাগ দেখিয়ে বলে উঠল রোজা। আহমেদ কোনো রকম ভাবান্তর না হয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, তুমি যখন এতক্ষণ ধরে আমাকে এই রুমে বন্ধ করে রেখে দিয়েছিলে তখন সেটা নাটক ছিল না। আমাকে এই রুমে বন্দি করে রেখে তুমি বুঝি গেস্ট রুমে ভূতের সাথে বাসর করছিলে? রোজা এবার নিজেকে ধাতস্থ করে বলল, দেখুন, বাজে কথা বলে একদম সময় নষ্ট করবেন না। আমার কাছে সময় নেই। সুন্দর করে ভদ্র মানুষের মতো এই পাঞ্জাবিটা পরে আসুন আমার সাথে। বলেই একটা ব্যাগ এগিয়ে দিল রোজা। আহমেদ ব্যাগটার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আসলে রাজিয়া রহমানের কাছে সব কিছু আগে থেকে জানার পর আহমেদ মনে মনে একটা খুব জবরদস্ত প্ল্যান করে ফেলেছে। রোজা খুব জ্বালিয়েছে তাকে এতদিন ধরে, সেও তাই পরিকল্পনা করে ফেলেছে তাকে এখন একটু জ্বালাবে। একটু আগে রোজা ঘরে এসে একটা ব্যাগ আহমেদের দিকে এগিয়ে দিয়ে পাঞ্জাবিটা পরে নিতে বলে। আগে হলে আহমেদ খুশি মনে পরে ফেলত, কিন্তু নিজের সাজানো পরিকল্পনা অনুযায়ী সে এমন ভাব ধরল যাতে তার কোনো ইন্টারেস্ট নেই। এই কারণে রোজাও রেগে যাচ্ছে। নিজের হাসিটা লুকিয়ে আহমেদ নিজেও একটু শক্ত কণ্ঠে বলল, আমি কোনো রকম পাঞ্জাবি পরবো না আর তোমার সাথে কোথাও যাব না। রোজা ভ্রুকুচকে বলে উঠল, আপনি আমায় অবাধ্য হচ্ছেন। কেন? তুমি এতদিন ধরে আমার অবাধ্য ছিলে না? কখনোই না, আমি আপনার অবাধ্য। বলতে গিয়ে থেমে গেল রোজা। আহমেদ ভ্রু নাচিয়ে বলল, কি ছিলে না? রোজা ঠোঁট ভিজিয়ে বলল, আমি থাকলে আপনাকেও থাকতে হবে। আমি যা করব আপনি তাই করবেন? করতেও পারি, বলা যায় না। রোজা খুব বিরক্তির সাথে শ্বাস ফেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11:35 বাজে। আর বেশিক্ষণ সময় নেই। আহমেদ আর চোখে রোজাকে দেখে মুচকি হাসতে থাকলো আর মনে মনে বলে উঠল, লাইনে এসো বাবু শোনো, এতদিন খুব জ্বালিয়েছ আমাকে, সত্যি কথাটা বলে দাও, অথবা একটা চুমু খাও, তাহলে আমি তোমার কথা মতো সুর করে সব কাজ করব। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মামুনি আপনাকে সব বলে দিয়েছে, রাইট? আপনি ইচ্ছে করে এমন করছেন। একদম ঠিক ধরেছ মাই কুইন। রোজা এবার ক্লান্ত স্বরে বলল, দেখুন, আমি মেবি শাড়ি পরা ভুলে গিয়েছি, তাই তৈরি হতে আমার অনেক সময় লাগবে। আপনি যত তাড়াতাড়ি আমার কথা শুনবেন তত তাড়াতাড়ি আমিও শাড়ি পরতে পারবো। আর আপনি এমন করলে আমি কিন্তু শাড়ি পরবো না। আহমেদ এবার চমকে গেল। এ মেয়ে এসব কি বলছে? শাড়ি পরবে না মানে? এতদিন পর শাড়ি পরিহিত রোজাকে দেখার সুযোগ হয়েছে আহমেদের। এই সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করবে না। আহমেদ এবার ভদ্র ছেলের মতন রোজার বাড়িয়ে দেওয়া ব্যাগটা নিল আর সুন্দরভাবে বলল, তুমি যাও, সুন্দর করে তৈরি হও, সাজগোজ করতে হবে না, শুধু শাড়িটা পরে চুলগুলো ছেড়ে দেবে, তাহলেই হবে। যাও তুমি, আমি পাঞ্জাবি পরে নিচ্ছি। রোজা এবার গম্ভীর হয়ে বলে উঠল, উপস, অবশেষে থ্যাংক ইউ সো মাচ। বলেই রোজা দ্রুতগতিতে রুম থেকে বেরিয়ে পড়ল। এতদিন ধরে শাড়ি না পরার কারণে সে আসলে শাড়ি পরা ভুলে গিয়েছে। আজ শাড়ি পরতে গিয়ে যে তাকে মোটামুটি যুদ্ধ করতে লাগবে সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে রোজা। আহমেদ এবার সেই ব্যাগটা থেকে পাঞ্জাবিটা বের করলো। মেরুন রঙের পাঞ্জাবিটা দেখে আহমেদ মুচকি হাসল। আজ তো সেও অনেক দিন পর পাঞ্জাবি পরবে। গত 3 বছর ধরে তো সে এসব ছিও দেখেনি। আহমেদ বেশ ভালোই বুঝতে পারছে যে রোজার শাড়ির রঙটা মেরুন বলে রোজা তাকে মেরুন রঙের পাঞ্জাবি দিয়েছে। বাহ, আজ তারা আবারও আগের মতন কালার ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরবে। আহমেদ পাঞ্জাবিতে ছোট্ট করে ঠোঁট ছোঁয়ালো। তার প্রিয়তমার দেওয়া উপহার বলে কথা, পারলে সে এটাকে জাদুঘরে যত্নের সাথে সংবরণ করবে। রিয়াদ, নুরা, অহনা এবং নাহিদ 4 জনে যখন ঘটনাস্থলে পৌঁছায় তাদের ভাবনা অনুযায়ী সত্যি স্থানীয় পুলিশ আগেই এসে পৌঁছেছে। জায়গাটা এখনও ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসে পোড়া কাঠের গন্ধ। অহনা সাবধানে চারপাশ দেখে ক্ষতিগ্রস্ত দেওয়াল আর ছাই ঢাকা মেঝের মধ্যে সম্ভাব্য প্রমাণের খোঁজ শুরু করে। পোড়া কাঠের টুকরো, মেঝের ভাঙা অংশ,
এমনকি ফাটল ধরা দেওয়াল সব কিছুতেই তারা চোখ রাখে। হয়তো কোথাও কোনো সূত্র আছে যা শত্রুর পরিকল্পনা প্রকাশ করতে পারে। এজে আর টিমের লিডার রোজা ব্যতীত সকলকে এখানে উপস্থিত দেখে থানার নতুন এসআই ফারুক খান বাদে অন্যান্য পুলিশরা একটু অবাক হলো। রোজা কখনোই তার টিমের সদস্যদের একা এইভাবে পাঠায় না, বিশেষ করে এসব কাজগুলোতে। রিয়াদ সকলকে উদ্দেশ্য করে বলল, শোন সবাই, চল আমরা আগে বাড়ির ভিতরটা দেখে আসি। সবাই মাথা নাড়িয়ে দগ্ধ বাড়িটাতে ঢুকে পড়ল। তাদের লক্ষ্য একটাই, এই আগুনের পেছনে কারা আছে এবং কেন এই ধ্বংসযজ্ঞ ঘটানো হলো। রোজাকে জানানোর আগেই তারা সত্য উদ্ঘাটন করতে চায়, যেন তার প্রতিশোধের লড়াইয়ে আরেকটি শক্তিশালী অস্ত্র যোগ করা যায়। যখন আগুনে পুড়ে যাওয়া বাড়িতে খুঁটিনাটি খুঁজতে থাকে, তখন তারা কিছুতেই কোনো গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় না। আশেপাশে ছাই আর পোড়া কাঠের স্তূপ ছাড়া কিছুই নেই যেন। তাদের হতাশা বাড়তে থাকে, কারণ রোজাকে কিছু জানানোর আগেই তারা একটা প্রমাণ সংগ্রহ করতে চায়। এমন সময় সেখানকার থানার সেই এসআই তাদের কাছে আসে। তিনি একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী কর্মকর্তা। তার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট। থানার এই এসআই নতুন হওয়ার কারণে তিনি এখনও রোজা বা তার টিমের সাথে দেখা করার সুযোগ পাননি, যে কারণে তাদের আসল পরিচয় তিনি ধরতে পারছে না। তিনি অহনার দিকে তাকিয়ে একটু বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলেন, এখানে কি খুঁজছেন আপনারা? জানেন তো এই ঘটনা পুলিশের অধীনে তত্ত্বাধীন। এভাবে অনুমতি ব্যতীত আপনারা এখানে ইনভেস্টিগেশন চালাতে পারেন না। পরিচয় কি আপনাদের? নাহিদ মনে মনে বলেন, টাকলা ইউআইসিটাকে দিয়ে হচ্ছিল না, এখন এই নতুন ইউআইসি যুক্ত হয়েছে। রিয়াদ একবার ফারুক খানকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে কোনো কথাবার্তা ছাড়াই নিজের মানিব্যাগ থেকে কার্ড দেখায়। ফারুক খান সেটা দেখার পর একটু অবাক হয়ে বলেন, আপনারা আন্ডার কভার এজেন্ট টিমের মেম্বার? নাহিদ এবার বলে ওঠে, জি হ্যাঁ জনাব। ভদ্রলোক এবার বেশ বিনয়ী হয়ে বললেন, কিন্তু ম্যাম কোথায়? মিস রোজাকে তো দেখতে পাচ্ছি না। তার সাথে দেখা করার অনেক ইচ্ছা আমার। রিয়াদ এবার ফারুকের দিকে তাকিয়ে বলল, ম্যাম এখনো বিষয়টা জানেন না, তাই তার জন্য কিছু তথ্য সংগ্রহ করছি। আপনারা কোনোভাবে এখন ম্যামকে এটা জানাবেন না। আর আপনারা তো জানেনই এই বাড়িটা আগে ম্যামের ছিল। যদিও ম্যাম জানে না, তবে ম্যামের অনুপস্থিতিতে ইনভেস্টিগেশন করার অর্ডার আমাদের কাছে আছে। এসআই তাদের দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে বলেন, ঠিক আছে, কিন্তু দয়া করে খেয়াল রাখবেন এটি পুলিশের তদন্ত এলাকা। যা করার তা আমাদের সাথেই সমন্বয় করে করতে হবে। যদি কিছু খুঁজে পান বা কিছু জানতে পারেন আমাদেরকে অবশ্যই জানাবেন। সবাই মাথা নাড়ে। এসআই চলে যাওয়ার পর তারা আবারও চারপাশে নজর বোলায়, কিন্তু এক মুহূর্তে তাদের মনে হয় যেন এই এসআই নিজেই কিছু লুকিয়ে রাখছে। অহনা রিয়াদকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিয়াদ, লোকটাকে সুবিধার মনে হলো না। নতুন এসেছে তাই বলে আমাদের চিনতে পারবে না, বিষয়টা কেমন দেখায় না? নুরা এবার বলে উঠল, ওনার ভাবসাব দেখে মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছে আমাদের কাছ থেকে। আমাদের টিমের সম্পর্কে জানে, ইভেন ম্যামের নামটাও জানে, অথচ আমাদেরকে কখনো দেখেনি। রিয়াদ সবার দিকে তাকিয়ে বলে উঠল, আসি, চিন্তা করো না, বাদ দাও। এসব চুনোপুটিয়া আমাদেরকে কিছু করতে পারবে না। আহমেদ নিজের ঘরে বসে অপেক্ষা করছে। মেরুন রঙের পাঞ্জাবিতে সজ্জিত, যা তাকে উপহার দিয়েছে রোজা। তার মনে উত্তেজনা ও কৌতূহল। একটু পরেই হয়তো রোজার কাছ থেকে বার্তা আসবে। আহমেদ অপেক্ষা করতে করতে একটা বড়সড় সিদ্ধান্ত নিয়ে বসে। তার ঘরের এক কোণে চেয়ারে থাকা রোজার ফর্মাল কোটটার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। আজ তার জন্মদিন উপলক্ষে রোজার কাছে সেরা উপহারটাই চেয়ে নেবে। হঠাৎ ফোনে নোটিফিকেশন আসে, দ্রুত গেস্ট রুমে চলে আসুন ফার্স্ট। আহমেদের ফ্রু কুঁচকে গেল। এই মেয়েটা তাকে ভালোবেসে ডাকছে নাকি হুমকি দিচ্ছে বোঝা মুশকিল। একটু ভালোবেসে আদর করেও তো ডাকতে পারতো, ওকে শুনছো, একটু কষ্ট করে গেস্ট রুমে আসুন। এভাবে বললেও তো আহমেদের ভালো লাগতো। আজকাল মেয়েটা খুব ধমকাধমকি করে কথা বলা শুরু করেছে। গেস্ট রুমে ঢুকতেই আহমেদের চোখের সামনে দেখতে পায় এক মুগ্ধকর দৃশ্য। পুরো ঘরটি রঙিন আলো, বেলুন আর ফুলের সৌরভে সজ্জিত। প্রতিটি কোণ যেন তার জন্য বিশেষভাবে তৈরি। কিন্তু এই সমস্ত সাজসজ্জা মুহূর্তেই আবছা হয়ে যায় যখন
সে চোখ তুলে দেখে রোজাকে। তার দৃষ্টি আটকে যায় রোজার মেরুন শাড়ির ওপর। 3 বছর ধরে যে মেয়ে শুধুমাত্র কঠোর পোশাকে, শক্তিশালী ব্যক্তিত্বে নিজেদের ঢেকে রেখেছে, আজ সেই রোজা তার জন্য শাড়ি পরেছে, মেরুন রঙের শাড়ি। যেন তাকে ঘিরে একটা প্রশান্তির আওয়াজ ছড়িয়ে পড়েছে। আহমেদের মন থেমে যায়। চারপাশের সবকিছু যেন মিলিয়ে যায় এক মুহূর্তেই। তার চোখে কেবল রোজা, তার হৃদয়ের অস্থিরতা। এতটা মায়াবী, এতটা সুন্দর রূপে রোজাকে সে কখনোই দেখেনি। রোজার চোখের গভীরতায় ডুবে যেতে থাকে আহমেদ, যেন এই মুহূর্তটি তার জন্য অনন্তকাল ধরে স্থায়ী হয়। রোজা আজ কোনো সাজগোজ করেনি, কিন্তু তাতে যেন তার সৌন্দর্য আরও মুগ্ধকর হয়ে উঠেছে। তার পরনে মেরুন শাড়ি, যা শুধু তার সৌন্দর্যকে নয়, বরং তার স্নিগ্ধ ব্যক্তিত্বকেও ফুটিয়ে তুলেছে। চুলগুলো সে এলোমেলোভাবে ছেড়ে দিয়েছে, কোনো বিশেষ অলংকার বা সাজসজ্জা নেই, তবুও যেন সে নিজের সহজাত মাধুর্যে আলোকিত। তার মুখে এক ধরনের প্রশান্তি, চোখে গভীরতা, আর ঠোঁটের কোণে এক চিলটে মৃদু হাসি। রোজা এভাবে অনেকদিন আহমেদের সামনে আসেনি। 3 বছর ধরে তার দৃঢ়তা আর শক্তিশালী ব্যক্তিত্ব তার পোশাক আর চলনে স্পষ্ট ছিল, কিন্তু আজকের এই রূপ, এই সরল অথচ অসামান্য সাজ আহমেদের হৃদয়কে এক মুহূর্তে থামিয়ে দেয়। তার চোখের সামনে কেবল রোজা, যেন চারপাশের সবকিছুই ম্লান হয়ে গিয়েছে। আহমেদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, বুঝতে পারে না তার চোখ সরাবে কিভাবে। এই স্বাভাবিক নির্মল সৌন্দর্যে রোজাকে যেন এক নতুন রূপে আবিষ্কার করছে আহমেদ, একটা রূপ যা কেবল তার জন্যই রোজা আজ ধারণ করেছে। রোজা এবার ভ্রুকুচকে বলল, আমি কি আপনাকে এইভাবে টং হয়ে দাঁড়িয়ে থাকার জন্য ডেকেছি? আহমেদের হুঁশ ফিরে এলো। এরকম স্নিগ্ধ এক রমণীর কাছ থেকে গোলাপের কাঁটার ন্যায় মুখ নিঃসৃত বাক্য শুনে সে চরম বিরক্ত হয়ে বলে উঠল, গুরুজনেরা ঠিক কথাই বলতো, ময়ূরের পালক লাগালে কাক ময়ূর হয়ে যায় না। রোজা ভ্রুকুচকে বলল, মানে? আহমেদ এবার বলল, 4 বছর আগের আমার সেই চিরচেনা দুষ্টু মিষ্টি রোজার মতো নিজেকে সাজিয়েছ। ব্যাপারটাও তো একটু তার মতো করতে পারো নাকি? ব্যবহারটাও তো একটু তার মতো করতে পারো নাকি? বাহ্যিকভাবে ঠিকই তোমাকে আগের রোজার মতোই দেখতে লাগছে, কিন্তু ব্যবহারটা এখনও সেই নিম পাতার মতো তেতো লাগছে। এই কারণেই বলছি, রোজার মতো সাজলেও তোমাকে রোজা লাগছে না। রোজা এবার ভ্যাবাচাকা খেয়ে গেল। লোকটা কি তাকে দিয়ে তাকে অপমান করলো? কটমট করে আহমেদের দিকে তাকিয়ে রোজা বলে উঠল, ভনিতা বাদ দিন তো, তাড়াতাড়ি আসুন, কেকটা কেটে আমাকে উদ্ধার করুন। আহমেদ অবাক হয়ে বলে উঠল, কি আমাকে জন্মদিনের উপহার দিচ্ছ নাকি হুমকি দিচ্ছ? একটু নিশ্চিত হয়ে বলো তো। আহমেদের এইরকম মুখের অবস্থা দেখে রোজা নিজের হাসি আটকাতে পারল না, ফিক করে হেসে দিল। হঠাৎ করে রোজার হাসি থেকে আহমেদও থমকে গেল। এ তো সেই হাসিটা, যেই হাসি থেকে আহমেদের নিঃশ্বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। আজ রোজার হাসিটা তার তাচ্ছিল্যের হাসি বলে মনে হচ্ছে না। স্নিগ্ধতা মিশ্রিত এই হাসির প্রেমেই তো আহমেদ পড়েছিল। রোজা এবার হাসতে হাসতে বলল, দেখুন হয়েছে, আপনাকে আর আগের রোজা পরের রোজার পার্থক্য করতে হবে না। তাড়াতাড়ি আসুন, আর 2 মিনিটের মধ্যে 12টা বেজে যাবে। রোজা আর আহমেদ একসাথে কেকের সামনে দাঁড়ায়। কেকের মোমবাতিগুলো জ্বলছে, আর সেই আলো তাদের মুখে এক মায়াবী আভা এনে দিয়েছে। ঘড়ির কাঁটা 12টাতে পৌঁছাতেই তারা হাসি মুখে কেক কাটে এবং একে অপরকে খাইয়ে দেয়। মুহূর্তটা যেন কেবল তাদের জন্যই তৈরি হয়েছে, আনন্দ আর স্নেহে ভরা। কেক খাওয়ার পর আহমেদ কৌতূহল মিশ্রিত হাসি নিয়ে রোজার দিকে তাকিয়ে বলে, আমার গিফট কোথায়? রোজা হাসি মুখে উত্তর দেয়, আপনার গ্যারেজে। আহমেদ অবাক হয়ে বলে, গ্যারেজে মানে? রোজা এবার বলে, একদম আগেরটার মতো গাড়ি আমি পাইনি, তবে আগের মতো কালারটা ডার্ক ব্লু আর ডিজাইনটা একটু আলাদা, আগেরটা থেকে বেশি ইউনিক। যেহেতু আপনি আবার সেলিব্রিটি মানুষ, তাই দামি গাড়ি ছাড়া তো গিফট দেওয়া যায় না, তাই এবার ওটা থেকে আরও বেশি দামি গাড়ি কিনেছি। আপনার গ্যারেজে রাখা আছে, ওটাই আপনার গিফট। বলে গাড়ির চাবিটা আহমেদের হাতে তুলে দিল রোজা। আহমেদ এবার ভ্রু নাচিয়ে বলে, আচ্ছা, তাহলে এই কারণে তুমি আমাকে গাড়ি কিনতে মানা করেছিলে? জবাবে রোজা শুধু একটু হাসলো। আহমেদ এবার বলে, কিন্তু আমি তো অন্য গিফট চাচ্ছি, এসব কম দামি গিফট দিয়ে আমার চলবে না।
রোজা ভ্রুকুসকে বলল, কম দামি মানে? হোয়াট ডু ইউ মিন? আপনি জানেন এই গাড়িটার দাম কত? আপনার আগের গাড়িটার থেকে অনেক বেশি। আহমেদ এবার দুদিকে মাথা নেড়ে বলে, আমি তো তার থেকেও বেশি দামে কিছু চাচ্ছি। রোজা ভ্রুকুসকে বলে, কি চাইছেন? আহমেদ এবার বলল, না মানে যেহেতু আমার আজকে জন্মদিন, তাই সেই হিসাবে আমি যেটা চাইবো তোমার তো সেটাই দেওয়া উচিত, রাইট? তুমি আগে কথা দাও, আমি যা চাবো তুমি তাই দেবে। রোজা একটু ভেবে উত্তর দিল, আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি দেব। কি চান আপনি বলুন? আহমেদ একটু থেমে কণ্ঠটা নরম করে সেই মুহূর্তকে গভীরতর করে তুলল। সম্পূর্ণ তুমিটাকে। রোজা অবাকের চরম পর্যায়ে পৌঁছে বলল, মানে? আহমেদ এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, তোমাকে বিয়ে করতে চাচ্ছি, চলো বিয়ে করে ফেলি। আহমেদের মুখ নিঃসৃত দুটি বাক্য কর্ণকুহরে পৌঁছানো মাত্রই রোজা একদম থমকে যায়। তার মুখ থেকে যেন হাসি হারিয়ে যায়। আহমেদ এমন একটা কথা বলবে সে কখনো ভাবেনি। এদিকে আহমেদের মধ্যে কোনো রকম ভাবান্তর নেই। সে একটু আগে তৈরি হতে হতে এই পরিকল্পনাটাই করে এসেছে। আজই সুবর্ণ সুযোগ। রোজাকে এভাবে থমকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আহমেদ আবারও বলে উঠল, এবার ওভাবে লুকিয়ে নয়, পুরোপুরি শরীয়ত মোতাবেক এবং রেজিস্ট্রি করে দুইভাবেই তোমাকে আবার বিয়ে করব। আর এবার শুধুমাত্র তুমি আমি নয়, পুরো পৃথিবীকে আমাদের সম্পর্কে অবগত করব। রোজা এখনও স্থির দৃষ্টিতে আহমেদের দিকে তাকিয়ে রয়েছে। সে ভাষা হারিয়ে ফেলল। আহমেদ এবার একটু কাছে এসে রোজার দুহাত ধরে বললেন, মাই কুইন, প্লিজ, এসব ভনিতা আর ভালো লাগছে না। এত লুকোচুরি ভালো লাগছে না রোজা। আমি ক্লান্ত হয়ে গিয়েছি। 1 বছর নয়, 2 বছর নয়, পুরোপুরি 3 বছর ধরে এভাবে অপেক্ষায় গুমড়ে গুমড়ে মরছি। তোমার কি আমার জন্য একটু মায়া হচ্ছে না? রোজার এবার কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এগুলো কি বলছেন আপনি? আহমেদ অসহায় কণ্ঠে বলে উঠল, আর ভালো লাগছে না রোজা, প্লিজ। আমি সবাইকে জানাতে চাই, আমি পুরো পৃথিবীর সামনে চিৎকার করে বলতে চাই যে তুমি আমার স্ত্রী। সবাইকে জানিয়ে দিতে চাই যে মা বাবাকে হারিয়ে আমি পৃথিবীতে একদমই একা নয়। রোজা সঙ্গে সঙ্গে আহমেদের হাতের মুঠ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল আর অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি আবেগের বশে সব বলছেন। এসব ছেলে মানুষে করছেন কেন? কোনোভাবেই সম্ভব না। আমি 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 পারবো না, অসম্ভব। আহমেদ যেন অস্থির হয়ে গেল। কেন কেন সম্ভব নয় রোজা? অবশ্যই সম্ভব। তুমি ভালোবাসো না আমাকে? সেদিন রাতে তো আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেল। তুমি তারপরেও কেন এরকম করছো? সব কিছু ঠিক হওয়ার পরেও কেন এত বাধা দিচ্ছ তুমি? কিসের এত প্রতিবন্ধকতা? রোজা এবারও আগের মতন করে মাথা নেড়ে বলল, অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আপনাকে অত কিছু এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। আপনি যদি এখন আমার কাছে আমার জীবনটা চাইতেন আমি তাও দিতে পারতাম, কিন্তু এটা সম্ভব না। রোজা এবার 2 হাত জোর করে বলে উঠল, আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন। এইভাবে ছেলে মানুষে করবেন না। সব কিছু এত সহজ নয়। আপনি বিষয়টা যতটা সহজভাবে বলছেন ততটা সহজ নয়। পরিস্থিতি এখনো আগের মতো নেই। আহমেদ তার এই প্রতিক্রিয়া দেখে কিছুটা হতাশ হলেও তার হাতটা রোজার হাতের ওপর রাখে। নরম কণ্ঠে বলে, আমি জানি রোজা, সহজ নয়, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই যেমনটা আছি আজ। আমি তোমার জীবনে সহজ করতে পারবো না হয়তো, কিন্তু তোমার সাথে থাকতে চাই, সব ঝুঁকির মধ্যেও। রোজা গভীরভাবে আহমেদের চোখের দিকে তাকিয়ে থাকে। তার মনে এক অজানা মমতা আর দৃঢ়তার অনুভূতি জাগে। সে জানে আহমেদকে সে ভালোবাসে, কিন্তু তার জীবনের কঠিন বাস্তবতার সাথে এই ভালোবাসার মিলন ঘটানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রোজা নিজের অনুভূতিকে সংবরণ করে কণ্ঠে কঠোরতা এনে থেমে থেমে বলে, আমি আপনাকে এখন বিয়ে করতে পারবো না। মানে একদমই পারবো না। কথাটা বলার পর এক অদ্ভুত নীরবতা ঘিরে ধরে তাদের। আহমেদের মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখে গভীর কিছু একটার আভাস। আহমেদ এবার রোজার থেকে একটু পিছিয়ে আসে। এরপরে নিশ্চিত হওয়ার জন্য আবারও গভীরভাবে জিজ্ঞেস করে,
তুমি তাহলে সত্যি এই মুহূর্তে আমাকে প্রত্যাখ্যান করছো? তুমি তাহলে সত্যি আমাকে বিয়ে করবে না, তাই তো? রোজা এবার কঠোর স্বরে বলে উঠল। না, করব না। আহমেদ এবার হঠাৎ করে বাঁকা হাসে। আহমেদের ঠোঁটের কোণে এরকম বাঁকা হাসি দেখে রোজা কিছুটা বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই আহমেদের চোখে অন্যরকমের অভিব্যক্তি দেখা যায়। হঠাৎ করেই আহমেদ রোজাকে চমকে দিয়ে নিজের পাঞ্জাবির পকেট থেকে বন্দুক বের করে একদম রোজার দিকে তাক করে। আহমেদের হাতে নিজের প্রফেশনাল বন্দুকটা দেখে রোজা এক মুহূর্তেই থমকে যায়। এটা তো রোজার বন্দুক। তার শ্বাস রুদ্ধ হয়ে আসে, চোখে অবিশ্বাস। যে মানুষটাকে সে এতটা বিশ্বাস করে ভালোবাসে, যে মানুষকে তার জীবনের অংশ বলে মনে করত, সেই মানুষটাই আজ তার দিকে বন্দুক তাক করেছে। রোজার মাথায় যেন কিছুই কাজ করছে না। তার শক্তিশালী মনের দৃঢ়তা এই মুহূর্তে ভেঙে পড়ছে। আহমেদের চোখে মিশে থাকা সংকল্প আর রোজার দিকে তাক করা পিস্তল যেন তাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এটা কি বাস্তব, নাকি শুধুই এক বিভ্রান্তি? রোজা কিছু বলার চেষ্টা করে, কিন্তু শব্দগুলো তার গলা থেকে বেরোতে চায় না। তার চোখে হতবাক অভিব্যক্তি, বিশ্বাস আর ভালোবাসার টুকরো টুকরো ধ্বংসাবশেষ। রোজা কোনো মতে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, আপনি এই বন্দুক কোথায় পেলেন? আপনি আমায় গুলি করবেন? আহমেদের চোখে আগুনের ঝলকের সাথে ঠোঁটের কোণে ফুটে ওঠে সেই রহস্যময় বাঁকা হাসি। বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকা আহমেদের দিকে খানিক তাকিয়ে রোজা আবারও অবাক হওয়া কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আমার এই বন্দুকটা কোথায় পেলেন? আহমেদ সেভাবেই জবাব দেয়, তোমার কোটের পকেটে। রোজা এবার চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। নিজের নিরাপত্তার জন্য রোজা সর্বদাই নিজের কাছে তার এই রাশিয়ান বন্দুকটা রাখে। আজও সে এনেছিল। শাড়ি পরার পর আর নিজের সাথে রাখেনি। চোখ মেলে আহমেদের দিকে তাকিয়ে রোজা এবার ক্লান্ত স্বরে বলে, আপনি আমায় মেরে ফেলতে চান, তাই তো? ফাইন, শুট মি। পৃথিবী থেকে মুক্তি দিন আমায়, এমনিতেই আর পাচ্ছি না। নিন, ফার্স্ট শুট মি। রোজা যখন আহমেদের তাক করা বন্দুকের সামনে মরতে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই আচমকা তাকে চমকে দিয়ে আহমেদ বাঁকা হেসে বন্দুকটা ঘুরিয়ে নিজের মাথায় তাক করে। এবার রোজা চোখ বড় করে হতবাক হয়ে তাকায়। তার শরীরে বিদ্যুৎ চমকের মতন ভয় বয়ে যায়। এতক্ষণ ধরে রোজা নিজের মৃত্যুর ভয় পাচ্ছিল না, তবে কঠোর নির্ভীক রোজা এখন আহমেদের দিকে তাকিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তার মুখের শক্ত কঠোরতা যেন কোথাও উধাও হয়ে গেছে। শুধু একরাশ ভয় আর বেদনা নিয়ে সে হতবাক হয়ে চিৎকার করে ওঠে, হোয়াট দ্য হেল হচ্ছেটা কি? কি করছেন আপনি? আহমেদ তাক করে আছে নিজের মাথায়। তার মুখে এক ধরনের অবিচল সংকল্প। শান্ত কণ্ঠে সে বলে ওঠে, তোমার কি মনে হয় আমি তোমায় শুট করব? পাগল নাকি আমি? রোজা এখনো হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। তার নিঃশ্বাসের গতি বেড়ে যাচ্ছে। কি করবে কিছুই বুঝতে পারছে না রোজা। আহমেদ এবার তাচ্ছিল্য এসে বলল, তোমায় মেরে ফেলে তো ওই একই কথা হবে রোজা। আমাকে পৃথিবীতে একা থাকতে হবে, আর এটাই আমি পারবো না। রোজা মনে মনে কিছু একটা ভেবে আহমেদের দিকে এগিয়ে যেতে নিলেই আহমেদ আরও সতর্ক করে বলে উঠল, কাছে আসবে না রোজা। ভেবো না যে আমি শুট করতে পারি না। আমি কিন্তু বেশ ভালো করে বন্দুক চালাতে পারি। রোজা যেন নিজের কণ্ঠ আর শক্তি হারিয়ে ফেলে। তার সমস্ত সাহস মুহূর্তেই ম্লান হয়ে যায়। সে কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি। আজ রোজা বেশ ভালো করেই নিজের একমাত্র দুর্বলতা ধরতে পারছে। এই যে আহমেদ নিজের মাথায় বন্দুক ধরে রেখেছে, এটা দেখে রোজার মস্তিষ্কটায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আহমেদের চোখে গভীর কিছু একটার আভাস, যেন সে সত্যিই শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত। তার আঙুল বন্দুকের ট্রিগারে স্থির, যেন সে রোজার প্রতিটি প্রতিক্রিয়াকে পর্যবেক্ষণ করছে। রোজা এবার ভয়ে কাঁপতে কাঁপতে একটু এগিয়ে যায়। হাত বাড়িয়ে আহমেদকে কাঁপা কণ্ঠেই বলে, দেখুন, বন্দুকটা আমার হাতে দিন প্লিজ। সরান ওটা। আমরা আমরা ঠান্ডা মাথায় কথা বলি। আপনি ওটা দিয়ে দিন আমাকে। আহমেদ মৃদু হেসে বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন মাই কুইন? রোজা এবার কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আপনি আগে আমার কথাটা তো শুনুন। এটা কোনো ফেলনা নয়।
বন্দুকের কিন্তু বুলেট ফুল লোড আছে। জানি আমি। আহমেদের মধ্যে কোনো ভাবান্তর ঘটে না। রোজা আরও ভয় পেয়ে যায়। এমন একটা অস্থিরতায় সে কখনো পড়েনি। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। এই মুহূর্তে তার মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে মানুষকে সে ভালোবাসে সে যদি নিজের জীবনটাই শেষ করে দেয়। রোজা এবার অস্থির হয়েও গেল। হাই আল্লাহ, আপনি কেন বুঝতে পারছেন না? ওখান থেকে হাত সরান প্লিজ, আপনার দোহাই লাগে। ট্রিগার থেকে আঙুলটা সরান, ভুলেও একটু চাপ লাগলে। রোজার কণ্ঠে স্পষ্ট ভয় আর আকুতি। আহমেদ একদম শান্তভাবেই বলে, যখন তুমি নিজেই নিশ্চিত করে দিলে যে তুমি আমার হবে না, তাহলে এই জীবনের কোনো মানে থাকে না আমার জন্য। পৃথিবীতে তো বেঁচে থাকার মতো আর কোনো পিছুটান নেই আমার, যার জন্য নিজেকে এতদিন ধরে বাঁচিয়ে রাখলাম, গুছিয়ে নিলাম। সেই যখন আমার জীবনে থাকবে না, তাহলে তখন এই জীবন দিয়ে কী করব? এবার না চাইতেও রোজার চোখ ভিজে ওঠে আর তার শক্তি যেন হারিয়ে যায়। এতক্ষণ ধরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও চোখের সামনে এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রোজার ধরা গলায় আতঙ্ক ঝরে পড়ে। আপনি একটু শান্ত হন, কথাটা বোঝার চেষ্টা করুন। আপনার হাতে ওটা একদম মানায় না, বিশ্বাস করুন। ওটাকে সরান, তারপর আমরা ঠান্ডা মাথায় কথা বলি প্লিজ। আহমেদ ধীরে ধীরে বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি না। তোমার চোখে পানি দেখতে পাচ্ছি তো। রোজা এই পর্যায়ে ঠোঁট চেপে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করে। আহমেদ বন্দুকটা আরও জোরে চেপে ধরল। ট্রিগারে রাখা আঙুলটাও যেন প্রস্তুত। রোজার চোখে যেন ভয়ের ছায়া ঘনিয়ে আসে। শক্তিশালী নির্ভীক রোজা এতটা ভেঙে পড়েছে যা আগে কখনো হয়নি। তার পুরো দেহে এক অদ্ভুত কাঁপন বয়ে যায়। এই প্রথমবার, সত্যিই প্রথমবার সে এতটা অস্থির, অসহায় বোধ করে। তার সামনে তার ভালোবাসার মানুষ নিজের জীবনের শেষ সীমায় দাঁড়িয়ে। তার মনে দৃঢ় সংকল্প জাগে, সে কিছুতেই আহমেদকে হারাতে পারবে না। না প্লিজ, আপনি এটা করতে পারেন না। রোজার গলা ভয়ে কাঁপে। সে যেন তার নিজের কঠোরতা ভুলে গিয়ে আহমেদের দিকে হাত বাড়ায়, যেন তাকে থামাতে চায়। রোজা আহমেদের সামনে দাঁড়িয়ে, তার চোখে অশ্রুর প্রবাহ। পুরো পরিস্থিতি যেন তার চারপাশে ঘুরছে। আহমেদ যেরকম কঠোরতার সঙ্গে বন্দুকটি মাথায় ধরে আছে, তাতে রোজার হৃদয়ে এক বিপর্যয় ঘটছে। সে নিজের অনুভূতি চেপে রেখে আর দমনে অক্ষম হয়ে বলে, আহমেদ প্লিজ, আপনি এমন পাগলামো করবেন না। আমার বন্দুকটা ফিরিয়ে দিন, আমাকে এরকম পরিস্থিতিতে ফেলবেন না। আহমেদ এবার আরও কাতর গলায় বলে, তুমি যখন আমাকে বিয়ে করবে না, তখন কেন 4 বছর আগে আমার কাছে ভালোবাসার আবেদন নিয়ে এসেছিলে মাই কুইন? তখন আমার জীবনে এসে কেন আমাকে এভাবে পাগল করে দিলে? 4 বছর ধরে আমার হৃদয়টাকে পুরোপুরিভাবে দখল করার পর তুমি এখন বলছো তুমি তুমি আমাকে বিয়ে করবে না? আহমেদের মধ্যে এমন মনোভাব দেখে রোজা এবার চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ থাকা অবস্থাতেই ঢোক গিলে বলল, যেখানে আমার নিজের বেঁচে থাকার কোনো গ্যারান্টি নেই, সেখানে আমি কিভাবে আপনাকে বিয়ে করব বলুন তো? আহমেদ এ পর্যায়ে চুপ থাকলো। রোজা এবার চোখ খুলে শক্ত কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আমি মেয়ে নই, মানুষ নই আমি? আমার কি সংসার করার ইচ্ছে নেই? আমি কি আপনাকে ভালোবাসি না? আমার কি ইচ্ছে করে না আপনার সাথে থাকতে? করে, খুব ইচ্ছে করে, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না। তুমি নিজেই পূরণ করতে চাও না? রোজা ক্রূর হেসে বলল, আমি আপনাকে ধ্বংস করতে চাই না। একটু থেমে রোজা আবারও বলল, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ধরে নিন আমি আপনাকে বিয়ে করলাম, কিন্তু বিয়ে ঠিক কদিন পর আমি মারা গেলাম, আপনি তখন ঠিক থাকবেন? কি করবেন তখন? আপনি কি পাগল হয়ে যাবেন না? আহমেদ বিভ্রান্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? রোজা এবার অস্থির হয়ে বলে উঠল, আমার জীবনটা আর 5টা মানুষের মতো স্বাভাবিক নয় আহমেদ। আমি সব সময় কালেমা পড়ি। জানেন কেন পড়ি? কারণ আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যু হাতে নিয়ে ঘুরে বেড়াই আমি। এই যে আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে আছি, 5 মিনিট পর আমি বেঁচে থাকতে পারবো কিনা তাও সন্দেহ। আহমেদ এখনও অবাক হয়ে তাকিয়ে রইল। রোজা 2 আঙুল দিয়ে কপাল ঘষে আবার কাতর গলায় বলল, না পাওয়ার থেকে
পেয়ে হারানো যন্ত্রণাটা বেশি আহমেদ। আহমেদ কিছু বলার আগেই রোজা আবারও মাথা নেড়ে বলে, আপনি সহ্য করতে পারবেন না। তুমি অজুহাত দিচ্ছ রোজা? কি হবে তোমার? কেন তোমায় আমি হারাবো? আর সবারই মৃত্যু যখন তখন হতে পারে, যার নিয়ত যেমন। রোজা এবার আহমেদের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার মনে হয় ওরা আমাকে বাঁচতে দেবে? এই যে আজ আমি আপনার ফ্ল্যাটে এসেছি, আপনি জানেন আমি কতটা রিস্ক নিয়ে এসেছি। আপনার ফ্ল্যাটের নিচের ডান পাশে যে রেস্টুরেন্ট আছে, ওখানে দুজন ওয়েটার হিসেবে ছদ্মবেশে নিয়ে আছে, যারা মাফিয়া রোকনারের লোক। আপনার ফ্ল্যাটের বাম পাশে যে কফি শপটা আছে, সেখানে একজন নীল শার্ট পরার লোক আছে, যে কিনা জাভেদ রায়ানের পাঠানো লোক। আপনার এই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের ছাদে 3টে লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা আমার উপর নজর রাখছে। আপনার ঘরের সোজা উত্তর পাশে যে ফ্ল্যাটের জানালাটা দেখতে পাচ্ছেন, সেই জানালার থেকে দূরবীন নিয়ে একজন আমাদের উপর নজর রাখছিল। আমি এই কারণে গেস্ট রুমে এসেছি। ওই দিন আকরাম চৌধুরী আমাকে কি বলেছে আপনি জানেন? আমাকে সতর্ক হয়ে থাকতে বলেছে। আমার নাকি জীবনের ঝুঁকি রয়েছে। 1 বছর আগে আমি জাপানে থাকা জাভেদের ছেলেকে খুন করে দিয়ে এসেছি। জাভেদ জানে যে তার ছেলে সেই দেশেরই কোনো সন্ত্রাসীর হাতে খুন হয়েছে, কিন্তু সত্যি কখনো ঢাকা থাকে না। আকরাম চৌধুরী খোঁজ নিয়ে দেখেছেন, জাভেদ খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে যে আমি ওনার ছেলেকে খুন করেছি। আর যখন ও সেটা জানতে পারবে, তখন আপনার কি মনে হয় ও আমাকে বাঁচিয়ে রাখবে? তখন ও আমার দুর্বলতায় আঘাত করবে না? আমার কাছে মানুষগুলোকে মেরে ফেলবে না? আমাকে মেরে ফেলবে না? শেষ করে দেবে আমাকে। আমি এই কারণে খুব চেষ্টায় আছি সব কিছু ওই লোকটা জানতে পারার আগেই যেন ওর সমস্ত অপরাধ ওর বের করে ওকে এনকাউন্টার করার অর্ডার যেন পাই, নিজের হাতে যেন খুন করতে পারি। আহমেদ অবাক হয়ে বলল, এসবের মানে কি? আমার উপর সবসময় নজর রাখা হয় আহমেদ। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার উপর অ্যাটাক হতে পারে। আপনি কেন বুঝতে পারছেন না? আমি কোনোভাবে চাই না আমার শত্রুদের নজর আপনার উপর পড়ুক। আপনি বিশ্বাস করুন, কেউ যদি কোনোভাবে টের পায় যে আপনি আমার কতটা আপন, তাহলে আপনাকে শেষ করে দেবে। এটা আমি কখনোই হতে দিতে পারি না। আপনি বিশ্বাস করুন, ওরা সবাই আমার দুর্বলতা খুঁজতে ব্যস্ত। এক এবং একমাত্র দুর্বলতা যে আপনি, এটা আপনি নিজেও ভালো করেই জানেন। আমি কখনো মামুনির সাথে দেখা করতাম না, আপনি জানেন। আপনি যখন কানাডায় ছিলেন, তখন মামুনির ওপর 2বার অ্যাটাক করা হয়েছে। আজ পর্যন্ত আপনার উপর কখনো অ্যাটাক হয়নি। আজ পর্যন্ত আপনার উপর কোনো অ্যাটাক হয়নি, কারণ ওরা সন্দেহ করতে পারেনি আপনাকে। ওরা সবাই জানে আপনার সাথে আমার সম্পর্ক নেই, অথচ আমার এই হৃদয়ে জানে আমি আপনাকে কতটা ভালোবাসি। এই মুহূর্তে আহমেদ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজার দিকে। নিজের চোখের পানি আটকাতে ব্যস্ত রোজা চোখ মুছে আবারও বলল, আপনার কি মনে হয় আমার ইচ্ছে করে না? আপনি জানেন আমি গত 3 বছর ধরে একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। ওই রাতে, শ্যামপুরের ওই একটা রাতে আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি বলে একটা প্রশান্তির ঘুম দিয়েছিলাম। সেই রাতের পর আর কখনোই আমার ঘুম হয়নি। আমার সবসময় ইচ্ছে করে আপনাকে জড়িয়ে ধরে একটু শান্তিতে ঘুমোই। আমার জীবনের একমাত্র প্রশান্তি আপনি। বিশ্বাস করুন, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, বেশি ভালোবাসি বলেই আমি আপনার কাছে যেতে পারছি না। আমি যদি আপনাকে একটু কম ভালোবাসতাম, তাহলে আপনার জীবনের পরোয়া না করে আমি আমার স্বার্থের জন্য আপনার সাথে থাকতাম। আমার নিজের সুখের জন্য, নিজের খুশির জন্য হলেও আমি আপনার সাথে থাকতাম। বারবার আপনাকে বিয়ের কথা বলতে হতো না। আপনার কাছে যাওয়ার জন্য আমি নিজেই পাগল হয়ে আছি। একটু থেমে রোজা 2 হাতে নিজের চোখ মুছে আবার বলল, এই যে আপনি ছেলে মানুষই করে নিজের মাথায় বন্দুকটা তাক করে রেখেছেন। আমার অবস্থাটা বুঝতে পারছেন আপনি? আমাকে আপনার অনুভূতিহীন পাথর মনে হয়। আপনার পায়ে পড়ি, বন্দুকটা থেকে আমি আপনার পায়ে পড়ি, বন্দুকটা মাথা থেকে সরান প্লিজ। আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না আমি। আমাকে একটু বোঝার চেষ্টা করুন। এত নির্মমভাবে আমাকে কষ্ট দেবে না, মৃত্যুর মতো যন্ত্রণা হয়। আহমেদের বুকের ভেতরটা ছিঁড়ে যায়, যেন একটি অবিশ্বাস্য চাপ এসে পড়ে তার ওপর। রোজার হৃদয়ে এক চরম দ্বন্দ্ব নিয়ে দাঁড়িয়ে থাকে। আহমেদের তীব্র আকাঙ্ক্ষা, তার জীবন নিয়ে দেওয়া হুমকি, সব কিছু যেন তাকে আবদ্ধ করে রেখেছে। সে জানে আহমেদকে হারানোর ভয় তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।
আচমকা আহমেদ একদম থমকে যায়। হাতে থাকা বন্দুকটা নড়ে চড়ে ওঠে। আহমেদের হাতের চাপ শিথিল হয়ে যায়, ফলে ফসকে পড়ে যায় বন্দুকটা। যেন জীবনের বোঝা এক মুহূর্তেই হালকা হয়ে গেছে। রোজার হৃদয়ে একসাথে স্বস্তি ও উদ্বেগ দুইটাই ভর করে। সে আর সহ্য করতে পারে না। অশান্ত নদীর স্রোতে ভাসতে থাকা রোজা এবার কোনো রকম বাধা না মেনে একদম সামনে দ্রুতগতিতে ছুটে গিয়ে আহমেদকে জড়িয়ে ধরে। চেপে ধরে আহমেদের পিঠে থাকা পাঞ্জাবির অংশ। চোখের কোণে অশ্রু জমে যায় তার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া বলেই রোজা আহমেদকে জড়িয়ে থাকা অবস্থাতেই অনেক জোরে একটা স্বস্তির শ্বাস ফেলে। এতক্ষণ ধরে যেন সে নিজের নিঃশ্বাস আটকে রেখেছিল। খানিকক্ষণ পর এবার রোজা চোখ বন্ধ রেখেই অসহায় কণ্ঠে বলে ওঠে, আপনি এটা কি করতে চাইছিলেন বলুন তো? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি না থাকলে আমি কি করতাম? এমনিতেই এতিম আমি। পৃথিবীতে কেউ নেই আমার। আপনি ছাড়া আমার কেউ আছে বলুন? একমাত্র আপনার জন্যই তো আমি বেঁচে আছি। কার জন্য এত লড়াই করছি? কার জন্য এত লড়াই করে বেঁচে থাকার আকাঙ্ক্ষায় আছি? আহমেদও এবার রোজাকে দুহাতে জড়িয়ে ধরে। তার শক্তিতে আবদ্ধ হয়ে রোজা তার কাঁধে মাথা রেখেছে। আহমেদ প্রথমে কিছু বলতে পারে না। তার গলা যেন রুদ্ধ হয়ে আসে। তার বুকের মধ্যে রোজার প্রতি গভীর ভালোবাসা, ক্ষোভ আর এক অসহায়ত্বের মিশ্রণ। আমি শুধু তোমাকে হারাতে চাইনি রোজা। তুমি জানো আমি কতটা ভালোবাসি তোমাকে। তুমি যদি শুধুমাত্র আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমার থেকে দূরে থাকো, তাহলে তোমার এটাও জেনে রাখা উচিত যে আমার জন্ম মৃত্যু সব উপরওয়ালার হাতে। আমার নিয়তি খণ্ডাতে পারবো না। তোমার কাছে থেকে যদি আমার ক্ষতি হয়, আমি তাও তোমার কাছেই থাকবো। দুজনের মধ্যে একটি গভীর আবেগে স্রোত বইতে শুরু করে। রোজা তার পাগলপনা, উদ্বেগ এবং ভালোবাসা নিয়ে আহমেদের শরীরে মুখ গুজে রাখে। তাদের মধ্যে সেই অসাধারণ সংযোগ তৈরি হয়, যেন দুজনেই একে অপরের শক্তিতে নতুনভাবে ভরপুর হচ্ছে। আহমেদ তার হাতের শক্তিতে রোজাকে আরও কাছে টেনে নেয়, যেন সে কখনো তাকে হারাতে পারে না। আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার জন্য সব কিছু করব। তুমি আমাকে দূরে সরিয়ে দিও না রোজা। আমি শুধুমাত্র তোমার সুখের সময়গুলোতে তোমার কাছে থাকতে চাই না। তোমার কষ্ট, দুঃখ এসবের ভাগও চাই। লড়াইটা তোমার একার নয়। রোজা একইভাবে চোখ বন্ধ করে আহমেদের বুকে মুখ গুজে ধীর কণ্ঠে বলে উঠল, আপনি এসবের সাথে অভ্যস্ত নন আহমেদ। আপনার জগৎটা আলাদা। মারপিট, গুন্ডামি, বন্দুক, বোম, খুন করা এইসবের সাথে আপনাকে মানায় না আহমেদ। আপনার জগৎটা একদম আলাদা। অনেক রঙিন জগৎ আপনার। আপনি পারবেন না। আহমেদ এবার খানিক হেসে বলল, যে জগতে তুমি নেই আমার জগৎ রঙিন হয় কি করে? আমার জগৎ তখনই রঙিন যখন তুমি সেখানে বিরাজ করো। একটু থেমে আহমেদ আবারও বলল, তোমার স্বপ্নের ভাগটা আমাকে দাও রোজা। তোমার যদি জীবনের ঝুঁকি থেকে থাকে, তাহলে আমি নিজেও আমার জীবনে ঝুঁকি নেব। মরলেও একসাথে মরব, আর বাঁচলেও একসাথে বাঁচব। রোজা এবার একটু দীর্ঘশ্বাস ফেলে। সে বেশ ভালো করেই বুঝতে পারছে আহমেদ তার সাথে থাকবে। কোনো রকম কোনো বাধার পরোয়া করবে না। নিজের জীবনে ঝুঁকি আছে জেনেও পিছিয়ে পড়বে না। রোজা অবশ্য আগে থেকে জানতো যে আহমেদ জানতে পারলে এমনটাই বলবে।